আমার বাবা মা আমাকে জোর করতেছিল আমি যাতে পতিতালয়ে কাজ করে তারপরে তাদের জন্য টাকা পাঠাই। আমি আদিবা ইসলাম, আমার বাড়ি হবিগঞ্জে। আমরা 7 ভাই বোন। তো ছোটবেলা থেকে আমি ভাই বোনদের মধ্যে মেঝো, মানে 2 নম্বর। তো আমি ছোটবেলা থেকে আমার নানু বাড়িতে বড় হয়েছি। তো আমার নানু বাড়ি বলতে শুধু আমার নানুই একা, আর কেউ নাই। তো নানু মারা যাওয়ার পরে তো আমার বাধ্যতামূলক আমার বাবার বাড়িতে আমাকে চলে আসতে হয়েছে। তো আমার বাবার এমন অবস্থা ছিল যে সে প্রায় ঋণ করতে করতে 15 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। তো আমাদের এখানে তো ওইরকম ভাবে সুযোগ নাই মেয়েদের তেমন কোনো কাজ করার জন্য। আর ঢাকার শহর আমাদের কাছে স্বপ্নের মতো, আমরা ঢাকা শহর তেমন যাই নাই, ওখানে গিয়ে কখনো কাজ করবে এটা আমরা ভাবতেও পারি না। তো আমাদের এখানে আমার এক চাচাতো বোন, ও সৌদি আরব থাকে। তো আশেপাশে আমাদের এখানে অনেক মেয়েদেরই শুনি ওরা সৌদি আরব থাকে, ভালো অঙ্কের টাকা পাঠায় ফ্যামিলিতে। তো অনেকেরই দেখছি। এই কারণে আমি গিয়ে আমার বাবা মাকে বলি যে আমি সৌদি আরব চলে যাব। ওই সময়টাতে আমার বয়স মাত্র 14-15 হবে। তো এরকম বলার পরে বাবা, প্রথমে তো মা বাবা দুজনই রাজি হয় না, যে না তুমি পারবা না, দেশের বাইরে গিয়ে কিভাবে কি করবা। তারপরে একটা সময় যেহেতু এত অভাব অনটন, আমারও আর ভালো লাগতেছিল না, সারাক্ষণ সংসারে অশান্তি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, সবকিছু মিলেমিশে তখন গিয়ে এক পর্যায়ে বাবা রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে সৌদি আরব পাঠাবো। তো লোক কথা টথা বলে সবকিছু জোগাড় যন্ত্র করে আমাকে সৌদি আরব পাঠানো হয় একটা বাসায় কাজের জন্য। তো এখানে যাই। তা আমার যেটা ভুল ছিল, আমি সৌদি আরব যাওয়ার আগে যে আমার ভাষা শিখে যাওয়া উচিত ছিল, যেহেতু আমি বাসায় কাজের জন্য যাচ্ছি, সেটা আর আমার করা হয় না। তত বেশি কিছু বুঝতাম না, 14-15 বছরে মানুষের কতটুকুই বা বোঝে। আর কেউ এরকম ভাবে বলেও না, গাইড করার মতো কেউ ছিল না। যাই হোক, তারপরে গেলাম। যাওয়ার পরে নতুন পরিবেশ, নতুন মানুষজন, তার মধ্যে ভাষা বুঝি না। তো যাদের বাসায় আমি কাজ করতাম তাদের অবস্থাটা এরকম ছিল যে আমাকে যদি বলতো এই জিনিসটা নিয়ে আসো, আমি যদি না বুঝতাম, আমি অনুমান করে করে কাজ করতাম, একটু ভুল হলেই আমাকে এত পরিমাণে মারতো ওই মহিলা। সে এক ফোঁটা দয়া মায়া ছিল না। তো এরকম মার খাইতেছিল, মাসে মাসে আমাকে 1000 রিয়াল দিত বেতন হিসেবে। এটা আমি দেশে পাঠাইতাম। তো এটা আমার বাবা মায়ের জন্য অনেক ছিল। ওইটা দিয়ে তারা খেয়ে মোটামুটি ভাবে একটু ভালো মতো খেতে পারতো, পাশাপাশি একটু ঋণও দিতে পারতো। তো এইভাবে চললো বেশ কিছুদিন। আমি শুধু মার খেয়ে যাচ্ছি, কথায় কথায় উনি গায়ে হাত তুলতো, ঠাস ঠাস চট দিয়ে বসতো, প্রচুর মারধর করতো আমাকে আর কি। এভাবে তো আমি 3-4 মাস সহ্য করলাম। তারপরে গিয়ে একদিন আমার হঠাৎ প্রচুর জ্বর আসে, অনেক শরীর খারাপ, আমি জাস্ট বিছানা থেকে উঠতেই পারতেছিলাম না। ওই সময়টাতে উনি আসে, আমাকে বলে কাজ করার জন্য। তখন আমি বলি যে আমার শরীরটা একটু ভালো লাগলে তারপরে উঠবো। তখন সে আমাকে প্রচুর মারে এবং বলে যে তোকে টাকা দিয়ে আনছি কাজ করার জন্য, তো শরীর ভালো না, আমি কি করবো, এরকম আর কি। এগুলো বলে আমাকে প্রচুর গালাগালি করে, প্রচুর মারে। আস্তে আস্তে আমি তাদের ভাষাগুলো অনেকটাই বুঝতেছিলাম। তো এরকম মারধর খেয়ে কাজ করতে করতে একটা সময় সে আমার মোবাইলটা সহ নিয়ে যায়। যখন আমি বলছি জ্বরের সময়, মোবাইল নিয়ে যাওয়ার পর 1 মাস হয়ে যায়, আমার ফোন ফেরত দেয় না। পরে কান্নাকাটি করার পরে ফোনটা দেয়। 1 মাস পর দেওয়ার পরে আবার সে আমার ফোন নিয়ে যায়, কথায় কথায় মারধর করতেছে। এরপরে একাধারে 5 মাস আমার ফোন দেয় না, আমার বেতন দেয় না, আর আমাকে দিয়ে কাজ করাচ্ছে, উপর থেকে মারতেছে, এরকম অবস্থা। তো আমি একদম না সহ্য করতে পেরে, তো আমার একজন বাঙালি ছিল পরিচিত, ওনার কাছে চলে যায়, পালায় ওদের বাসা থেকে। তো ওনার কাছে যাওয়ার পরে ওইখানে 15 দিন থাকি। ওখানে থাকার পরে তখন আমার যে বোন ছিল, চাচাতো বোন বললাম, দেশের বাইরে থাকে, ওর সাথে যোগাযোগ করে তারপরে ওর ওইখানে গেলাম। আমি তো আর জানি না ও গিয়ে দেশের বাইরে কি কাজ করে। ওখানে আমি যখন গেলাম তখন আমি জানতে পারলাম এটা একটা পতিতালয়, আর ও পতিতালয়ে কাজ করে। তো আমাকে দেখে তো ও অনেক খুশি হয়ে গেছে, নতুন একজন মানুষ পাইছে এরকম কাজ করানোর জন্য। তখন ও আমার বাড়িতে আমার মার সাথে, বাবার সাথে, সবার সাথে কথাবার্তা বলে, এরকম এরকম এই কাজ এখানে যদি করে মাসে 1 লাখ টাকার মতো পাবেন, টাকার কোনো প্রবলেম হবে না, প্রতি মাসে টাকা পেয়ে যাবেন, এরকম বাবার মার সাথে কথাবার্তা বলে। তখন আমার বাবা মায়ের কথা ছিল এটা ঠিক আছে, যা মন চায় তা করুক, টাকা পাঠালেই হবে, এরকম। কিন্তু আমি কিভাবে বললো আর এগুলা করে ফেললাম, এটা তো আমি তো প্রচুর কান্নাকাটি করতেছিলাম যে আমি এটা করবো না। তো সে প্রথমে আমাকে অনেক বুঝাইতেছিল যে যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, বা এত একটা খারাপ অবস্থায় আছে বাবা, এর মধ্যে আমি এরকম না করি। কিন্তু আমি কিছুতেই মানতেছিলাম না। তারপর আমাকে মারধর করে, দরজা আটকে বাসার মধ্যে রেখে দেয়, আমার যে বন্দি করে রাখলে আমি আর কোথায় যাব, কি করব। তো আমার গিয়ে একজনের সাথে টিকটকে পরিচয় হয়। তারপরে তার সাথে মোটামুটি কথা বলতে বলতে ভালো লাগে, এক পর্যায়ে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি, এরকম একটা অবস্থা। তো আমি কখনো ভাবি নাই যে তার সাথে পালাই গিয়ে বিয়ে করবো বা কোনো কিছু। কাজ করতেছিলাম, মাত্র ছোট মানুষ ছিলাম, বিয়ে টিয়ে নিয়ে এত কিছু নিয়ে চিন্তা ভাবনা করি নাই। তো ওই সময়টাতে আমি যখন চোখে অন্ধকার দেখতেছিলাম, তখন আমার ওর কথাটাই শুধু মনে পড়লো। তখন আমি অন্য কারো একটা ফোন নিয়ে তখন ওকে টিকটকে নক দিলাম, ইনবক্সে নক দেওয়ার পরে তখন ও আমাকে বলতেছে, ও সৌদি আরবে থাকে, তো ও বলতেছে যে ঠিক আছে
তুমি হচ্ছে বের হয়ে অমুক জায়গায় চলে আসো, বাকিটা আমি দেখতেছি। এখন একটা পতিতালয় থেকে পালিয়ে যাওয়াটা ততটা সহজ একটা বিষয় না। তারপর অনেকদিন যুদ্ধ করতে করতে একটা সময় একটু রাস্তা পেলাম, ওখান থেকে পালায়া বের হয়ে তারপরে আমি ওই হৃদয়ের কাছে চলে গেলাম, যার সাথে আমার রিলেশন ছিল। ওর কাছে চলে যাওয়ার পরে আমরা দুজন বিয়ে করে নিলাম। তো আমি যখন ওখান থেকে পালাই গেছি, এটা তো আমার বাবা মাকে জানাইছে আমার চাচাতো বোন। এরপরে আমি যখন আমার বাবা মার সাথে যোগাযোগ করছি যে আমি তো ওখান থেকে চলে আসছি, ঠিক আছে আমি যেভাবে হোক কাজ করে তোমাদের টুকটাক টাকা পয়সা দিব, তখন তারা আমাকে মানে যা তা বলে গালাগালি করছে। আমি কেন পালায় আসলাম, আমি তাদের মেয়ে না, আমাকে পরিচয় দিবে না, আমি তাদের জন্য কখনো কিছু করতে পারি নাই বা করি নাই, এগুলো বলে আমাকে গালাগালি করছে। তখন আমারও খুব কষ্ট লাগলো, তখন আমি তাদের সবাইকে ব্লক করে দিলাম যে না, এমন বাবা মার সাথে কথা বলার দরকার নেই যারা হচ্ছে মেয়েকে দিয়ে পতিতার কাজ করাইতে চায়। তারপরে আমরা দুজন বিয়ে করে এখন আমরা দুজন একসাথে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বিপদের সময় আমার ভালোবাসার মানুষটাই আমার হাতটা ধরছে। তো এই হাতটা ধরে যাতে সারা জীবন থাকতে পারি সেই দোয়া করবেন সবাই। আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে এমন বাবা মা পৃথিবীতে কারো না দেখ। তো এটাই ছিল গল্পটা। আর একটা গুড নিউজ তোমাদের জন্য, সেটা হচ্ছে এখন থেকে প্রতিদিন 2টা গল্প আসবে। সকালে একটা ছোট গল্প আসবে, আর রাত্রে আসবে অনেক বড় একটা গল্প। তো গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা। আর আপুটার মতো আমিও এই দোয়া করি আল্লাহ যাতে এমন বাবা মা কোনো সন্তানকে না দেয়। বাবা মা না খেয়ে থাকলেও তার সন্তানটাকে আগলে রাখার চেষ্টা করে। আর এখানে তারা টাকার জন্য কি কি বলতেছে, দুনিয়াতে যে কত কত কাহিনী, কত কত কিছু মানে আছে, এটা যদি গল্প নিয়ে কাজ না করতাম, মানুষের জীবন নিয়ে কাজ না করলে জানতে পারতাম না। তো কেমন লাগলো গল্প?